বন্দর শুধুমাত্র পণ্য আমদানি রপ্তানির বিষয় নয়, বন্দর একটা টেকনিক্যাল প্রশ্ন, বন্দর একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এবং চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের সমস্ত শুধু পণ্য নয়, এখানে মিলিটারি ইকুইপমেন্টও কিন্তু আসা যাওয়া করে। সুতরাং এরকম একটা সেন্সিটিভ জোন কিভাবে একটি বিদেশি কোম্পানিকে দেওয়া যায়? তাহলে সেই ক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে আধুনিকায়নের, তাহলে সেই সম্ভাবনা বন্দর আছে। যদি প্রশ্ন আসে যে এখানে দক্ষতা, সেই ক্ষেত্রে দক্ষতা ট্রেনিং আনা যায়। এবং আপনারা জানেন যে বন্দরে যেহেতু এখানে সমস্ত অটোমেটিক পদ্ধতিতে হচ্ছে, সেখানে নতুন করে অটোমেশনের কোনো সুযোগ নাই। আমাদের কাছে বিদেশি বিনিয়োগ মানেই প্রচুর টাকার আগমন এবং প্রফিট, এবং বন্দর নিয়ে আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা দেয়া হয়, সেটি হচ্ছে বন্দরে ব্যাপক দুর্নীতি হয় এবং বন্দরের টাকা সব কোথায় যেন হাওয়া হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার গত বছরের একটা পরিসংখ্যান আপনাদেরকে দেই। 2000 এনসিটি, যেটা নিয়ে আপনাদের কথা হচ্ছে, নিউমোনিক কন্টেইনার টার্মিনাল, আর সেখানে 23-24 সালে টোটাল আয় হয়েছিল 1523 কোটি টাকা, যেটা 19-20 সালে হয়েছিল 970 কোটি, 20-21-এ 1049, এভাবে এটা ক্রমান্বয়ে বেড়েছে। তার মানেটা হচ্ছে বন্দরে দুর্নীতি হয় এবং এটা অলাভজনক। এটা যে বিভিন্ন সময়ে নানান মহল থেকে যে দাবি আসে, সেটা এই যে প্রতিবেদন, এটা গত বছর পত্রিকায় এসেছিল, তার সাথে সাংঘর্ষিক। আমরা দেখেছি, আপনারা জানেন যে নিউমোনিক কন্টেইনার টার্মিনাল, এটা সম্পূর্ণ বন্দরের টাকাতেই করা হয়। এটার সম্পূর্ণ অর্থায়ন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার নিজস্ব অর্থায়নে এটা নির্মাণ করেছে। এবং আপনারা এও জানেন যে এই নিউমোনিক কন্টেইনার টার্মিনালটা কিন্তু সেমি অটোমেটিক পদ্ধতিতে চলে। এবং এখানে আমরা দেখি যে বন্দর যখন বিদেশিদের হাতে দেওয়ার ক্ষেত্রে, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য গত এর আগে তত্ত্বাবধায়ক সরকার, ইউনিট সরকারের আমলে এবং তার আগে হাসিনা সরকারের সময় প্রথমত এটা চুক্তি শুরু হয় বা আলাপ আলোচনা শুরু হয় ডিপি ওয়ার্ল্ডের সাথে শেখ হাসিনার সরকারের সময়। তারপর সেটাকে অগ্রসর করে নিয়ে যায় ডক্টর ইউনূসের সরকার, এবং তারা কিছু যুক্তি দেখিয়েছিল। আমরা চেষ্টা করবো যে এই যুক্তিগুলা নিয়ে কথা বলার। তারা বলেছিল বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে। এখন আপনারা জানেন যে এই বন্দরটাকে যদিও সামুদ্রিক বন্দর বলা হয়, কিন্তু এইটা সম্পূর্ণ টাইডাল বন্দর, অর্থাৎ এটা জোয়ার ভাটা নির্ভর বন্দর। এখানে 200 মিটার ড্রাফটিং এর বেশি জাহাজ ভিড়তে পারে না। যখন ভাটা থাকে তখন কিন্তু এইখানকার জাহাজ বন্দরে ভিড়তে পারে না এবং পণ্য খালাস করতে পারে না। তাহলে কিভাবে এখানে বিনিয়োগ বৃদ্ধির মধ্য দিয়ে এই হ্যান্ডলিংটা বাড়াবে বা কমাবে? আমাদের প্রশ্ন হচ্ছে, যখন আপনারা জানেন যে ফুল টাইড জোয়ার এবং জোয়ার যখন শুরু হয়, সেখান থেকে ফুল টাইড জোয়ারের সময় প্রায় 6 ঘন্টা সময়। এই 6 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা আসলে এই কন্টেইনার হ্যান্ডলিং করা যায়। সেই ক্ষেত্রে আসলে এটা কোনোভাবেই এটা যতই প্রযুক্তিগত বৃদ্ধি করা হোক না কেন, এখানকার যেহেতু 200 মিটার, প্রথমত 200 মিটারের গভীরতার বেশি জাহাজ এখানে ভিড়তে পারবে না। দ্বিতীয়ত ভাটার সময় এখানে কোন রকম এই পণ্য এই উঠানামা করানো যাবে না। এখানে বলা হচ্ছে যে একটা প্রযুক্তির কথা বলা হচ্ছে। এখানে আপনারা জানেন যে তাহলে এই বন্দরে যদি প্রযুক্তি বৃদ্ধি করা হয়, আমরা একটা হিসাব দেখিয়েছিলাম, আমরা চট্টগ্রামে একটা বন্দর রক্ষা পরিষদ করেছিলাম। সেই পরিষদের পক্ষ থেকে আমরা কতগুলা এখানে দেখিয়েছিলাম যে 200 মিটারের না হলে এটা হবে না। যেমন ঠিক তেমনি এই নিউমোনিক কন্টেইনার টার্মিনালে এটা পুরো ওই ওঠানামা, পণ্য ওঠানামার কাজটা পুরোপুরি সেমি অটোমেটিক পদ্ধতিতে হয়। সুতরাং এখানে যে বিদেশি কোম্পানি এসে যে বিনিয়োগ করবে বা এখানে আরো আধুনিকায়ন করবে, সেই জায়গাটা কোথায়? কারণ এইখানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের বেশি জাহাজ, মানে ড্রাফটিং যদি কম হয়, 200 মিটার হয়, তাহলে এটা দৈর্ঘ্য কিন্তু সেই অনুপাতে হবে। তার বেশি জাহাজ যদি ঢুকতে না পারে, তাহলে এখানে 2 থেকে 3টা গ্যান্ট্রি ক্রেন এখানে সংযুক্ত করতে পারবে। এর বেশি ক্রেন কিন্তু এখানে
সংযুক্ত করা যায় না। তৃতীয়ত হচ্ছে এখানে দুর্নীতির প্রশ্ন আসছে। আপনারা জানেন যে বন্দরে দুর্নীতি হয় কিভাবে। একটা হচ্ছে ওভার ইনভয়েসিং, একটা হচ্ছে ভুল তথ্য দিয়ে পণ্য নিয়ে আসা। এই সমস্ত কিছু কর্মকাণ্ড কিন্তু বন্দরের উপর নির্ভর করে না, এটা ক্লিয়ার করে কিন্তু কাস্টম। এখন যদি বন্দর ডিপি ওয়ার্ল্ডকে বা অন্য কোনো কোম্পানিকে দেয়, তাহলে কাস্টমস এর প্রসঙ্গটা কারা ডিল করবে? সেখানে কি কাস্টম কি বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া হবে? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কোন রকম সংস্কার না করে এটা যখন একটা কোম্পানিকে দেওয়া হয় এবং দুর্নীতি হচ্ছে কাস্টমসে, আপনার ফোড়া হয়েছে মাথার মধ্যে, আপনি যদি পায়ে ওষুধ দেন তাহলে ওষুধ সারবে না। সুতরাং এই দুর্নীতি বন্ধের যে আওয়াজটা, সেটাও আসলে একটা ফেক আওয়াজ। তৃতীয়ত হচ্ছে এরকম যেখানে এই বন্দর, বিশেষ করে এখানে একই প্রসঙ্গ লালদিয়া বন্দরের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ লালদিয়াতেও আরেকটা বন্দর করা হচ্ছে, যেটা এর আগে আমরা বলেছিলাম যে বন্দর থেকে কিন্তু শেখ হাসিনা সরকার প্রচুর পরিমাণ অর্থ নির্দেশনার মধ্য দিয়ে নিয়ে আসছে এবং বন্দর প্রতি বছর শত শত কোটি টাকা কিন্তু রাজস্ব দিয়ে থাকে। এবং এখানে যখন বলা হয় যে এটা আয় বাড়বে, যদি আরো অটোমেশন করা হয়, তাহলে আয় কিভাবে বাড়বে? কারণ এই বন্দর যখন বিদেশি কোম্পানির হাতে যাবে, তারা একটা নির্দিষ্ট রাজস্বের বাইরে বাকি সমস্ত আয় তো তারা নিয়ে যাবে। তাহলে বন্দরের বিদেশি কোম্পানিকে দেওয়ার মধ্য দিয়ে আয় বৃদ্ধির যেই ডিক্লারেশন, যে বক্তব্য, সেটাও ভিত্তিহীন। চতুর্থত হচ্ছে বন্দর শুধুমাত্র পণ্য আমদানি রপ্তানির বিষয় নয়, বন্দর একটা টেকনিক্যাল প্রশ্ন, বন্দর একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এবং চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের সমস্ত শুধু পণ্য নয়, এখানে মিলিটারি ইকুইপমেন্টও কিন্তু আসা যাওয়া করে। সুতরাং এরকম একটা সেন্সিটিভ জোন কিভাবে একটি বিদেশি কোম্পানিকে দেওয়া যায়? তাহলে সেই ক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে আধুনিকায়নের, তাহলে সেই সক্ষমতা বন্দর আছে। যদি প্রশ্ন আসে যে এখানে দক্ষতা, সেই ক্ষেত্রে দক্ষতা ট্রেনিং আনা যায়। এবং আপনারা জানেন যে বন্দরে যেহেতু এখানে সমস্ত অটোমেটিক পদ্ধতিতে হচ্ছে, সেখানে নতুন করে অটোমেশনের কোনো সুযোগ নাই। সর্বশেষ প্রশ্ন, বন্দর একটা জাতীয় সক্ষমতা শুধু নয়, একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, একটা জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন। সেই প্রশ্নে কি চুক্তি হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন পদ্ধতিতে হচ্ছে, সেটা সকল স্টেক হোল্ডার, শ্রমিক দল থেকে শুরু করে বন্দর ব্যবহারকারীরা থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল এবং সংসদে এটার চুক্তি নিয়ে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে যদি কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে এইখানকার গণতন্ত্র বা মানুষের অধিকার, এটা একটা ফেক আওয়াজ ছাড়া আর কোনো কিছু থাকে না। সুতরাং আমরা বলবো পূর্বের সরকারের সমস্ত চুক্তি এখানে নতুন করে আবারও রিভিউ করার দরকার আছে, বন্দর নিয়ে আবারও রিভিউ করার দরকার আছে। এবং বন্দরের দুর্নীতি নিয়ে, দুর্নীতি শুধু বন্দর নয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে, এখন কি এটা বন্ধ করে দিবেন? দুর্নীতি দূর না করে, দুর্নীতির উৎস অনুসন্ধান না করে মাথা কাটতে থাকেন, তাহলে বাংলাদেশের সংসদ থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান থাকবে না। সুতরাং আমাদের মূল জায়গা হচ্ছে বন্দরের মূল সমস্যাটাকে চিহ্নিত করেন এবং কিভাবে পণ্য আর ওঠানামা, কারণ এই বন্দরে জোয়ারভাটার বন্দরে পণ্য ওঠানামার একটা সীমাবদ্ধতা আছে, এটা আমাদের কাছে সবসময় গোপন করা হয়। কারণ বন্দর সম্পর্কিত এই বিষয়ে যাদের ধারণা নাই, তারা মনে করেন যে জোয়ারভাটার এই বন্দরে 24 ঘন্টা করা যাবে। সুতরাং এই বিষয়গুলোই আমরা বলবো, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা বলবো, এইখানকার যে কোনো চুক্তি করতে গেলে সংসদে আলোচনা হতে হবে, সেটা সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে এবং এর মধ্য দিয়ে আসলে বন্দরের মূল সংকটগুলো চিহ্নিত করে আমরা কিভাবে আরো বন্দর আরো ডেভেলপমেন্ট করতে পারি, সেটা লালদিয়ার বন্দর নিয়ে আমি আবার বলছি, কারণ লালদিয়া বন্দর নিয়ে কোনো আলোচনা কিন্তু খুব বেশি নাই। লালদিয়া বন্দরটা হচ্ছে বন্দরের একদম মোহনায়, এটা যদি চালু করে তাহলে এটা বিদেশি কোম্পানির হাতে গেলে বাকি সমস্ত কন্টেনার হ্যান্ডলিং বন্দরগুলো অচল হয়ে পড়বে। সুতরাং এই বিষয়গুলো বিশেষ করে আপনারা যারা নিউজ করছেন তাদেরকে বলবো আরো গভীরভাবে খতিয়ে দেখার জন্য। এগুলো আমার বক্তব্য শেষ করছি। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ হাসান রায়হানকে তার চমৎকার বিশ্লেষণধর্মী গবেষণাধর্মী বক্তব্যের জন্য। আমরা বারবার ওনাকে বলার পরও তিনি তার একটা দক্ষ উপদেষ্টা মন্ডলী করেননি। তিনি স্বজনপ্রীতি পরিচয় দিয়েছেন, তিনি তার নিজস্ব লোকদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং সেই ক্ষেত্রে আমাদের মানে অসীম আমরা যারা রাজপথে সৈনিক, আমরা যারা এখানে আমরা আশেপাশে আছি,
আমরা জিনিসটা বুঝতে পেরে আমরা নির্বাচনটাকে প্রাধান্য দিয়ে নির্বাচনটাকে আদায় করেছি। ওনাদের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। যাই হোক, আমরা সামনের দিকে এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারে যে সমস্ত ভুল ত্রুটি করেছে, যে সমস্ত অপরাধ করেছে, যে সমস্ত দেশ বিরোধী চুক্তি করেছে, যে সমস্ত দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে, আমরা খোঁজ খবর নিয়ে আমরা এগুলোর বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবেও আমরা এগুলোর বিরুদ্ধে জনমত সৃষ্টি করবো, রাজনৈতিকভাবে এগুলো জনগণকে জানাবো, আমরা আইনেরও আশ্রয় নেব। সর্বোপরি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা অত্যন্ত দেশপ্রেমী, দেশের জন্য তারা তাদের সারা জীবনটাকেই তারা উৎসর্গ করেছে। দেশের একটা ভূখণ্ড বিদেশিদের হাতে এভাবে তুলে দেওয়ার ব্যাপারে ওনারা সবসময় সোচ্চার। গত 2 বছর যাবৎ এই ব্যাপারে ওনারা নিরলসভাবে সংগ্রাম করে গেছেন, নিজস্ব ফোরামে সংগ্রাম করে গেছেন, যৌথভাবে সংগ্রাম করে গেছেন। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবারও আন্দোলন করব। প্রয়োজনে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। আজকে যারা এখানে উপস্থিত হয়ে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভবিষ্যতে আমাকে যখনই আমাকে ডাক দেবে চট্টগ্রাম বন্দর রক্ষা করার জন্য, চট্টগ্রাম বন্দরের অখণ্ডতা রক্ষা করার জন্য, চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক যেন ভেঙে না পড়ে সেটা রক্ষা করার জন্য, যে কোনো সময় যে কোনো স্থানে আমাকে ডাক দিলে আমি আপনাদের কাতারে সাহায্য করবো। আমি ভবিষ্যতে আমি আপনাদের পাশেই থাকবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।